সহিংসতা ও মৃত্যুর ঘটনা দুঃখজনক। শুনানিতে হাইকোর্ট আটক ৬ সমন্বয়কারীকে মুক্তি অথবা গ্রেফতারের নির্দেশ। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দূরপাল্লায় বাস চললেও বন্ধ ট্রেন, অবস্থা বিশ্লেষণ করে শিগগিরই সিদ্ধান্ত, বলছে কর্তৃপক্ষ। কারফিউর শিথিলতায় অনেকটাই স্বাভাবিক রাজধানীর জনজীবন, কর্মে ফিরেছে সাধারণ মানুষ, বিভিন্ন সড়কে যানজটের বিড়ম্বনা। এবং মাদারীপুরে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপ বিভিন্ন স্থাপনা, ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকা, সংস্কারের সময় লাগবে অন্তত ৬ মাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। কোটা আন্দোলনকারীদের উপর গুলি না চালানো ও ডিবি হেফাজত থেকে সমন্বয়কারীদের মুক্তির নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি চলছে। সোমবার দাখিল করা এই রিটের আদেশের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্টের একটি বেঞ্চ। শুনানিতে সাম্প্রতিক সময়ের আন্দোলনে সহিংসতা ও মৃত্যুর ঘটনাকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন উচ্চ আদালত। এ সময় ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের নিরাপত্তার কোনো কথা তোলা হয়নি উল্লেখ করে তাদের হয় গ্রেফতার না হয় মুক্তির নির্দেশ দেন উচ্চ আদালত। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানীর হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, রিটের শুনানিতে সবশেষ কি বলেছেন হাইকোর্ট এবং ওই এলাকার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? পুলিশের যে দুর্বৃত্তরা গুলি চালিয়েছিল সেটার বিষয়ে হাইকোর্টে যে কথাটা বললো যে গত কদিনের মৃত্যুর ঘটনা আসলে দুঃখজনক। আমরা মানে এই জিনিসটা যখন পুলিশের গুলিতে শুধু ছাত্র মারা গেছে তা কিন্তু না, কথা বলতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন প্রায় ১৪৭ জনের মতো মানুষ মারা গেছে। এখানে ছাত্র রয়েছেন, সাধারণ জনগণ রয়েছেন, আইন কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা রয়েছেন। তো তাদের এই মানে নিজেদের গুলি করা, যে পুলিশের এই আইন যে সংবিধানে নেই, যে পুলিশ যে সংবিধানের বাইরেও কাজ করছে এরকম একটা তথ্য তারা দিয়েছেন যারা। তো বিচারপতি আপনার মোস্তফাজ্জামান ইসলামের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ আজকে যখন গতকালকে এই রিটটা করে তারপরে কিন্তু তিনি বলেছেন যে আন্দোলনকারীদের উপর যে গুলি চালানো হয়েছে তথাকথিত নিরাপত্তার নামে হেফাজতে নেওয়া মানে এটা আসলে তারা দুঃখজনক বলেন। এবং এছাড়া যে ৬ সমন্বয়কারীকে হেফাজতের নামে গ্রেফতার করে হেফাজতের নামে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকেও দ্রুত ছেড়ে দেওয়ার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটা নিয়েই আজকে কিন্তু মূলত শুনানি হয়েছে। এখন পর্যন্ত আইনজীবীরা মাত্র শুনানি শেষ হয়েছে, কিছুক্ষণ পরেই তারা আমাদেরকে ব্রিফ করবেন আসলে কি নির্দেশনা আছে সেটা আমরা হয়তো জানতে পারবো কিছুক্ষণের ভিতরে। আর এছাড়া আপনি যে সার্বিক পরিস্থিতি বলেন, সার্বিক পরিস্থিতি এখন খুবই স্বাভাবিক, কারণ আজকে যতটুকু শোনা গিয়েছে যে ছাত্র আন্দোলন করেছেন যারা তাদের আজকে কোনো তেমন কর্মসূচি তারা রাখেননি। গতকালকে তারা রাজপথে নেমেছিল, রাজপথে নামার পরে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা যখন সায়েন্স ল্যাবে ছিলাম সেখানেও গ্রেফতার করা হয়েছে, মিরপুরে গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন জায়গায় যখন তারা রাজপথে নেমেছিল। কিন্তু তারা গতকালকে কিন্তু বলেছিল যে তারা একটা শান্তিপূর্ণ কর্মসূচি করতে যায়, কিন্তু সেখানে কিন্তু পুলিশের বাধার মুখে তাদেরকে পড়তে হয়েছে এবং গ্রেফতারকৃত হয়েছে। তো আজকে কিন্তু তাদের কোনো কর্মসূচি নেই, তাদের যা কর্মসূচি তারা অনলাইনে করবেন সেটা জানানো হয়েছে বেসরকারি ছাত্র আন্দোলন যারা এখন বর্তমানে সম্মানের দায়িত্ব পালন করছে তারা বলেছে। এছাড়া আমি ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় ঘুরছি, গতকালকের মতো নিরাপত্তা জোরদার রয়েছে। ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স ল্যাবে এখনো কিন্তু নিরাপত্তা জোরদার রয়েছে। আর যেহেতু হাইকোর্ট একটা রায় দিবেন, সেই রায়ের পর হয়তো বা তারাও প্রতিক্রিয়া জানাতে পারে। এবং সবথেকে বড় কথা হচ্ছে সবার ভিতরে কিন্তু এখানে একটাই কথা যে নির্বিচারে পুলিশ আসলে বা আইন শৃঙ্খলা বাহিনী কি গুলি চালাতে পারে কিনা, এরকম কোনো কিন্তু সংবিধানে নেই যে তারা এইভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করতে পারে। এবং এই কারণেই কিন্তু গতকালকে এই
তারা রিট করেন, যার এই শুনানি কিছুক্ষণ পরে জানা যাবে তাকে কি শুনানিতে আসতেছে। তো মার্জিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আপনার সাথে আমরা আবার যুক্ত হতে চেষ্টা করব। কোটা সংস্কার আন্দোলনের কারণে বন্ধ ছিল গণপরিবহন। নাশকতার আশঙ্কায় বন্ধ হয়ে যায় দূরপাল্লার নিরাপদ বাহন রেল সেবাও। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় দূরপাল্লায় বাস চললেও এখনও সিদ্ধান্ত হয়নি ট্রেন চলাচলে। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাত হোসেন জানালেন, সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার। মনিরুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে রাজধানী ছিল উত্তাল। বাংলা ব্লকেট আর কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে অচল ছিল গোটা দেশ। এমন পরিস্থিতিতে দেশ জুড়েই কারফিউ জারি করে সরকার। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনাবাহিনী। বন্ধ হয়ে যায় সব ধরনের গণপরিবহন চলাচল। তবে কদিন ধরেই চলছে দূরপাল্লার বাস, কিন্তু যাত্রী কম। রাজধানীর টার্মিনালগুলোতে নেই চিরচেনা চাঞ্চল্য। অনেকটা আয়েশ করেই দিন পার করছেন পরিবহন শ্রমিকরা। নতুন করে কোনো সংঘাত না ঘটলে এ ক্ষতি পুষিয়ে নেওয়ার আশাও করছেন তারা। যাত্রী মোটামুটি ভালোই আপনার দিকে যাইতেছে, তারপর সামনে আরও হয়তো ভালো যাবে যদি কোনো সমস্যা না হয়। সবচেয়ে বেশি সমস্যা হলো যে আমাদের গাড়ি চলছে ঠিকই, কিন্তু রাতের বেলা যে চলছে না, এটার জন্য আমাদের অনেক ভোগান্তি হতে হচ্ছে। বাসগুলো নিয়মিত যেতে পারছে না, যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে। তবে যাত্রীদের মুখে নেই বাড়তি ভাড়ার অভিযোগ। সামগ্রিক ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ নেই তাদের। আসার সময় 100 টাকা বেশি লাগছে আগের থেকে, আর এখন বলতে 400 টাকা। আমি যেটা আসছি 500 করে নিচ্ছে, কত আয়ের আগের তারিখ গেছি 450 করে নিচ্ছে। এদিকে দেশের নানান প্রান্তের মানুষের সমাবেশস্থল কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন একদমই শুনশান। কোথাও নেই হাকডাক, বাজছে না ট্রেনের বাঁশিও। প্ল্যাটফর্মের ঠায় দাঁড়িয়ে সারি সারি ট্রেন। তবে এই ফাঁকে স্টেশনের অবকাঠামো সংস্কারে কাজ করতে দেখা গেছে শ্রমিকদের। গত 18 জুলাই থেকে বন্ধ রয়েছে ট্রেন। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হলেও নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে বিলম্ব করছে রেল কর্তৃপক্ষ। তবে খুব তাড়াতাড়ি ট্রেন চলাচলের সিদ্ধান্ত আসবে বলে আশা জানালেন স্টেশন মাস্টার। মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীমানের সচিব দিদি সাহেব সহায়ত সর্বক্ষণ এই রেল পরিচালনার ব্যাপারে তারা সব মনিটরিং করতেছে। আর দেশের সরকার যখন রাষ্ট্র পরিচালনা নিশ্চিত না হবে না, যাত্রীদের নিরাপত্তা যদি এনশিওর না করে, সেক্ষেত্রে তো ট্রেন চলাচল করতে পারে না। তবে আমরা প্রস্তুত আছি যে যখন আমরা নিরাপত্তা নিশ্চিত হবে, ইনশাল্লাহ আমরা ট্রেন চলাচল করব। 7 দিন বন্ধ থাকার পর 24 জুলাই সীমিত পরিসরে কয়েকটি পণ্যবাহী ট্রেন চালু হলেও পরদিনই তা আবার বন্ধ করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আজও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ শিথিল রয়েছে 11 ঘন্টা। ফলে গত কয়েকদিন ধরেই ঢাকা সহ এই 4 জেলায় স্বাভাবিক কর্মব্যস্ততায় ফিরেছে মানুষ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মজীবী মানুষের পদচারণা লক্ষ্য করা গেছে। বিভিন্ন সড়কে কর্মস্থলগামী মানুষের পাশাপাশি বেড়েছে গণপরিবহন চলাচল। গণপরিবহনের চাপে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের কবলে পড়তে দেখা যায় সাধারণ মানুষকে। খুব শিগগিরই সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে সাধারণ জনগণের প্রত্যাশা। রাজধানীর আইন শৃঙ্খলা সহ সার্বিক চিত্র জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, রাজধানীর যান চলাচলে ও নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? পরিস্থিতি উন্নতি হওয়ায় কিন্তু ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। এখানে কারফিউ, এখানে আমি আছি বনানী সড়কে। আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ প্রতিদিন যে কর্মচঞ্চলতা, সেটা কিন্তু রাজধানীতে কিন্তু ফিরে এসেছে। সকালে অর্থাৎ গণপরিবহনের পাশাপাশি যারা অফিসগামী যারা আছেন, তারাও কিন্তু তাদের গন্তব্যে তারা বেরিয়ে এসেছেন। এখানে সড়কের জুড়ে চিত্র যদি আপনাকে দেখাতে চাই, দেখতে পারবেন যে অর্থাৎ মানুষ সবাই দৈনন্দিন কাজকর্ম করার জন্য তারা নিজ নিজ গন্তব্যে গিয়েছে। কিন্তু অর্থাৎ জানেন যে কিছুদিন আগেও কিন্তু রাজধানীতে বড় ধরনের নাশকতার কারণে জনমনে এক ধরনের অর্থাৎ আতঙ্ক বিরাজ করছিল, এবং সেনাবাহিনী নামার পর থেকে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হতে থাকে। এর ধারাবাহিকতা আজকে জানান যে সকাল 7টা থেকে অর্থাৎ বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে। এই সুযোগে যে অর্থাৎ অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে, মানুষ তার দৈনন্দিন কাজকর্ম করার জন্য তারা বেরিয়ে হচ্ছেন। অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু অর্থাৎ পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে, পাশাপাশি সেনাবাহিনী যে টহলের যারা দিচ্ছেন তারাও কিন্তু কাজ করছে। তো এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য আছেন, বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম সাদ্দাম। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো যে এখানে আপনাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে, যদি আমাদেরকে একটু বলতেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে
রাস্তার দুই পাশে এই পাশে এবং ওই পাশে ব্যাপক পরিমাণে যান চলাচল স্বাভাবিক আছে। সাধারণ জনগোষ্ঠী নির্বিঘ্নে তাদের অফিস আদালত করছে এবং আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনী, আমরা ক্রাইমের যারা আছে, পাশাপাশি ট্রাফিকের যারা আছে, রাস্তার দুই পাশে ব্যাপক হারে মোতায়েন করা আছে। ইনশাআল্লাহ এখানে সার্বিক পরিবেশ পরিস্থিতি ভালো আছে, কোনো ধরনের সমস্যা নেই। ধন্যবাদ এভিএম সাদ্দাম। আপনি শুনতে পাচ্ছেন যে অর্থাৎ বনানী এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতির অর্থাৎ স্বাভাবিক রয়েছে। তাছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা অর্থাৎ দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা যে সদস্য যারা আছেন তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখানে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তাদের যে উপর যে অর্পিত দায়িত্ব তারা সেটা পালন করে যাচ্ছেন। তো বনানী এলাকা থেকে ছিল আমার কাছে সর্বশেষ মার্জিয়া। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মাদারীপুরের শিক্ষার্থী আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে চালানো দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। সরকারি হিসেবে যার ক্ষয়ক্ষতির পরিমাণ 40 কোটি টাকা। স্থানীয় প্রশাসন বলছে এসব স্থাপনা নতুন করে ঠিক করতে সময় লাগবে অন্তত 6 মাস। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যে তামজিদ ভুঁইয়ার রিপোর্ট। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে মাদারীপুরে প্রাণ হারায় 3 জন। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ডিসি-এসপির কার্যালয় সহ সরকারি বেসরকারি অন্তত 10টি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই ধারাবাহিকতায় একটি পেট্রোল পাম্প, একটি পুলিশ ফাঁড়ি, একটি পুলিশ বক্স, অন্তত 37টি বাস, 3টি ট্রাক, একটি প্রাইভেট কার ও 5টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় তারা। এতে 40 কোটি 8 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়। সরকারি বেসরকারি সম্পদ ও স্থাপনায় হামলার ঘটনার বিচার দাবি করেছেন স্থানীয়রা। দুষ্কৃতকারী আমাদের ডিপোতে হামলা করে এবং বাস ডিপোতে হামলা করে, সার্বিক ফিলিং স্টেশনে হামলা করে, সার্বিক স্টেশনে ব্যাপক ভাঙচুর করে ক্ষতি সাধন করে। মুক্তিযুদ্ধ মিলাদুন সহ আরো অনেক পুলিশ ফাঁড়ি, মানে এই ধরনের নিকার কাজ আমার মনে হয় মাদারীপুর এই 40-50 বছরের ভিতরে এগুলো কোনোদিন ঘটে। দেশি বিদেশে একটি কুচক্রী মহল এ নির্মম ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়রের। দেশীয় এবং আন্তর্জাতিক একটি চক্র, এটি একটি সরকারের বিরুদ্ধে সম্পদ হানির মধ্যে দিয়ে মানে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সরকারকে ভাবমূর্তি নষ্ট করে এবং রাষ্ট্র ক্ষমতাকে কক্ষিগত করা এবং এই সরকারের বিরুদ্ধে ভাবমূর্তি নষ্ট করা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে 4টি মামলায় 293 জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারেও চেষ্টা চলছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে পিকেট ডিউটি এবং বেশ কিছু মোবাইল পার্টি আমাদের কাজ করছে। গোয়েন্দা পুলিশের 2টি টিম কাজ করছে। আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযানিক টিম কাজ করছে। এই ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। প্রতিবেদন হতে আমরা আপাতভাবে পেয়েছি যে মাদারীপুরের সর্বমোট প্রায় 40 কোটি 8,50,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর ভিতরে স্থাপনা এবং যানবাহন উভয়ই রয়েছে। এ ধ্বংসযজ্ঞ 71-এর সহিংসতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুরবাসী। তামজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। কারফিউ শিথিলে উত্তরের জেলার রংপুরের সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শফিউল আলম শফিক। আপনি জানেন সারা দেশের মতো রংপুরেও কিন্তু এই কারফিউ চলছে। রংপুর বিভাগের কথা যদি বলি, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, যার কারণে ঘরে বন্দি থাকা এই মানুষগুলো দৈনন্দিন জীবনের যে কাজ সেরে নেওয়ার জন্য তারা রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল এবং বিভিন্ন বাহনে তারা কিন্তু এই কাজগুলো শেষ করে নিচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি, চলমান কোঠা সংস্কারের সময় যারা নিহত হয়েছে তাদের স্মরণে কিন্তু রাষ্ট্রীয় শোক চলছে এবং তাদের স্মরণে কিন্তু আজকে দোয়া মাহফিল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় করা হবে এবং রংপুরের যে 8টি জেলা আছে প্রত্যেকটি জেলা, উপজেলা, রাস্তাঘাট, পাড়া, মহল্লায় প্রত্যেক জায়গায় কিন্তু সেনাবাহিনী, বিজিবি, পুলিশ তারা কিন্তু টহল দিচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে সকাল থেকে রংপুর বিভাগের কোনো জায়গায় সভা সমাবেশ, মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল রংপুর বিভাগ থেকে কারফিউর সর্বশেষ তথ্য। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকার শুরু করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জেলেরা। এতে উপজেলার সৈয়দপুর থেকে সলিমপুর, কুমিরা, বাঁশবাড়িয়া ও সোনাইছড়ির জেলেপাড়ার প্রাণচাঞ্চল্য ফিরেছে। টানা 65 দিন অনাহারে অর্ধাহারে পার করার পর এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কবির শাহ দুলালের তথ্যে আরও যাচ্ছেন আফরিন পপি।
দীর্ঘ ৬৫ দিন কর্মহীন থাকার পর সাগরে মাছ শিকারে যাচ্ছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হলেও সাগরে নামার প্রস্তুতিতে এখনও ব্যস্ত সময় পার করছেন অনেক জেলে। কেউ নতুন জাল বুনছেন, আবার কেউ পুরাতন জাল সেলাই করছেন, কেউ বা আবার ট্রলার, লাল বোর্ড মেরামত সহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন। নিষেধাজ্ঞাকালে তাদের কর্মহীন দিনগুলো কেটেছে খেয়ে না খেয়ে। সংসারের ব্যয়ভার বহন করতে অনেকেই বইতে হয়েছে ঋণের বোঝা। ৬৫ দিন বন্ধর পরে আমরা জাল তৈরি করতেছি, জাল তৈরি করিয়ে পরে বসাবো জালটা রেডি করে যাতে জাল ঠিক করিয়ে যেন মেরামত করিয়ে আর যেন জাল বসানোর জন্য জালগুলো রেডি করতেছি। তবে এ সময়টাতে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে মৎস্য অফিস। এ সময় মৎস্য অধিদপ্তর থেকে জেলেদের 2 ধাপে চাল বিতরণ করা হয়েছে। মাছ ধরা বন্ধ উপলক্ষে আমরা অ্যাওয়ারনেস সভা, সচেতনতা সভা, জেলে পল্লীতে মাইকিং, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে, উপজেলা টাস্কফোর্স কমিটির মিটিং সহ বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সীতাকুণ্ড উপজেলায় প্রায় ৫,৫০০ সমুদ্রগামী নিবন্ধিত জেলে রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় নতুন করে ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলে হিজবুল্লাহর হামলার জেরে বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতে 23 জনের মৃত্যু হয়েছে। আটকে পড়েছে আরও শতাধিক মানুষ। ওদিকে ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে পুলিশের সঙ্গে সাধারণ জনগণের সংঘর্ষ হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি তাণ্ডব। নুসেইরাত, জাবালিয়া সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে একদিনে আরও ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এই নিয়ে ৩৯,৩৬৩তে পৌঁছেছে প্রাণহানি, আহত হয়েছে ৯০,০০০ শতাধিক মানুষ। ইসরায়েলের গোলানের একটি ফুটবল মাঠে হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। তথ্য মতে সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২০ সেন্ট বেড়ে হয়েছে $৮১.৩৩। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দাম ৯ সেন্ট বেড়ে $৭৭.২৫ উন্নীত হয়েছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতে 23 জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির মধ্যে বড় এলাকা জুড়ে হওয়া এই ভূমিধসে আটকে পড়েছেন আরও শতাধিক মানুষ। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভূমিধসের এই ঘটনা ঘটে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে NDTV। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। নির্বাচনকে বিতর্কিত দাবি করে প্রতিবাদে সোমবার সন্ধ্যায় রাজধানী কারকাসের রাস্তায় নামে কয়েক হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। 2027 সালের এশিয়া কাপের আসর বসছে বাংলাদেশে। ওয়েবসাইটে 2024 থেকে 2027 পর্যন্ত মোট 13টি টুর্নামেন্টের জন্য পৃষ্ঠপোষক চেয়ে দরপত্র আহ্বান করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেই বিজ্ঞাপনে আগামী 2 আসরে এশিয়া কাপের আয়োজকদের নাম ঘোষণা করে। 2024 সালে টি-20 ফরম্যাটে আসর গড়াবে ভারতে, আর এর 2 বছর পর ওয়ানডে ফরম্যাটে আসর বসবে বাংলাদেশের মাটিতে। এর আগে 2012 থেকে 2016 সালে টানা 3বার এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আজ মাঠে নামছে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে খেলা। 2 ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত সফরকারীদের। এবার লক্ষ্য তাদের হোয়াইট ওয়াশ করা। বিপরীতে নিজেদের মান বাঁচাতে আজ যে কোনো মূল্যেই জিততে মরিয়া লঙ্কানরা। দেশের মাটিতে হোয়াইট ওয়াশ এড়ানোর চাপ নিয়ে মাঠে নামছে তারা। যদিও 2023 সাল থেকে এখন পর্যন্ত ভারতের সঙ্গে টি-20তে জিততে পারেনি শ্রীলঙ্কা। এই ফরম্যাটে দু দলের এখন পর্যন্ত মোট 31 বারের দেখায় লঙ্কানদের জয় মাত্র 9টিতে, যেখানে ভারতের জয় 21টি। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কোটা আন্দোলনে সহিংসতা ও মৃত্যুর ঘটনা দুঃখজনক। শুনানিতে হাইকোর্ট। আটক 6 সমন্বয়কারীকে মুক্তি অথবা গ্রেফতারের নির্দেশ। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দূরপাল্লায় বাস চললেও বন্ধ ট্রেন। অবস্থা বিশ্লেষণ করে শিগগিরই সিদ্ধান্ত, বলছে কর্তৃপক্ষ।
কারফিউ শিথিলতায় অনেকটাই স্বাভাবিক রাজধানীর জনজীবন, কর্মে ফিরেছে সাধারণ মানুষ, বিভিন্ন সড়কে যানজটের বিড়ম্বনা। এবং মাদারীপুরে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপ বিভিন্ন স্থাপনা, ক্ষয়ক্ষতির পরিমাণ 40 কোটি টাকা, সংস্কারের সময় লাগবে অন্তত 6 মাস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।